গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হলো না। এই দেশের মানুষ এই বেইনসাফির প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা। ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা। এই কোশ্চেনের মেরিট আছে না নাই? এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই? আমাদের দুইটা অপশন ছিল। একটা অপশন যে ঠিক আছে, আমরা পাকিস্তানের বেইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছেন, কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এই দেশের তরুণ জনগণ, তারা পাকিস্তানের বিপক্ষেও যুদ্ধ করতে চাইছে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে। এই কারণে আমাদের সংগ্রাম ৭১-এ শেষ হয় নাই। আমাদের সংগ্রাম ২৪-এ এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশী হয়ে উঠেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই। শামসুর রহমান তো সেকুলার কবি, উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কোমল জমিন। এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে, নামাজ পড়ছে। এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে, আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে, দোয়া করছে। কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ, শেখ পরিবার, কিছু বাম রাজনীতিবিদ, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে। ৭২-এর সংবিধানে তারা সেকুলারিজম আছে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের যে ৬ দফা কর্মসূচি, আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা, তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি ১০০০ বার খুঁজলেও পাবেন না। তাহলে ৭২-এর সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে? ৭২-এর সংবিধানে সমাজতন্ত্র আসছে। আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে, কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে, অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে। তাহলে ৭২-এর সংবিধানে তারা যেভাবে সমাজতন্ত্র লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। বাঙালি জাতীয়তাবাদ তো ছিলই না। এই দেশে তো শুধু বাঙালিরা বসবাস করে না, পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি, তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখ কি এক? তাদের রাজনৈতিক চিন্তা এক? তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয়? তাহলে ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ না, সমাজতন্ত্র আমার আদর্শ না, বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না, কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে। তারা আওয়ামী লীগ সর্বপ্রথম ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে মনোপলি করেছে। তারপরে ৭৫-এ তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল, এক দেশ, এক নেতা বাকশালে। দেখেন এটা কত বড় আইরনি। ১৯৭০ সালের নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতলো। সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানল না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম। আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল, সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব ১৯৭৫ সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাকশাল প্রতিষ্ঠা করলেন। এটা আমাদের জাতিগত শেম, এটা আমাদের জাতিগত শেম ১৯৭৫ সালে যেটি হয়েছে। কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকশাল কন্টিনিউ করতে পারলেন না। ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা, এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে। আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি ৭৫-এর যে বাকশাল, এটার কারণে ওনার সমালোচনা আছে, কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে। উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। উনি যদি বাকশাল করে এই দেশ ১০ বছর শাসন করতেন, তাও আমার একটু আফসোস কম থাকতো যে না, ওনার একটা ক্রেডিট আছে। কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে ১৫ বছর ফ্যাসিবাদ কেন করে? ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ছিলেন? ওনার তো কন্ট্রিবিউশন নাই। বাহিনীর আন্ডারে। কিন্তু উনি এই দেশে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন করলেন। এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছে ৭০-এর নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে। তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোন চেতনা আছে না। তাহলে হাসিনা যে ৩টা ইলেকশন চুরি করলেন, এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয়?
আপনি 1970 সালে নির্বাচনে শেখ মুজিবের বক্তব্য পড়েন, ওনার বক্তব্যের 75% হলো যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে, কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না। আর গত 16 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে। এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয়? যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয়, তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই। আমরা 24-এর এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না। আমাদের গর্ব করা উচিত। আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন, এক একটা দেশে 50 বছরের একনায়ক চলতেছে, কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে, কিন্তু 15 বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি, তারা থাকতে পারে নাই। আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি, এর সাথে এই দেশের যে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা, তার কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সৎ থাকবেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন। মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না, সিট পলিটিক্স থাকবে না, একজনকে আপনি শারীরিকভাবে নির্যাতন করতে পারবেন না, একজন ছাত্রকে আপনি বুলিং করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনা হলো আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে। 24-এর বিপ্লবের যে চেতনা, সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরিয়ে দিয়ে গেছে। 24 এবং 71-এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। যারা 24-এর চেতনার সাথে 71-এর কনফ্লিক্ট অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি, তারা ফ্যাসিবাদী শক্তি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান পড়ছে বলে তারা আজকে 24-এর চেতনার প্রতিবাদ করে। কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যারা 1947 সালে ভারতের সাথে যাইতে চায় নাই, 1971 সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং 2024 সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই, এই সকল চেতনার মধ্যে আমার পূর্বপুরুষরা এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আমার দাড়ি থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু কুলাঙ্গার শিক্ষক আছে, মাঝে মধ্যে তাদেরকে বলতে দেখবেন, বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হলে তো ভালো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসলে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না। কি হয়েছে? সে মাদ্রাসায় পড়ে আসে নাই, হয় ইংরেজি ভালো পড়ে না ইত্যাদি। আরে ভাই, তুমি তো ভর্তি পরীক্ষা নিতেছো, সে যদি ইনকম্পিটেন্ট হয় তাহলে তোমার ভর্তি পরীক্ষাই ফেল করবে। সে যদি ভর্তি পরীক্ষায়